আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিকট এমন একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, সেটি হচ্ছে মুলগাঁও মৌজাস্থিত আরএস খতিয়ান নং 229 এর মালিকানা ও জমি সংক্রান্ত বিষয়। উক্ত আরএস মুলগাঁও মৌজা 229 নং খতিয়ান পর্যালোচনা দেখা যায় কাবিল মাহমুদ পায় 5% 70 পয়েন্ট, হাসমত আলী পায় 5% 70 পয়েন্ট, নুরুদ্দিন পায় 5% 70 পয়েন্ট, আলাউদ্দিন পায় 5% 70 পয়েন্ট, জামাল উদ্দিন পায় 5% 70 পয়েন্ট, হাসিবুদ্দিন পায় 2% 49 পয়েন্ট, আফসর উদ্দিন পায় 2% 49 পয়েন্ট, নাসির উদ্দিন পায় 2% 49 পয়েন্ট, আলমগীর আহমেদ পায় 2% 49 পয়েন্ট, হেলেনা বেগম পায় 1% 24 পয়েন্ট, জোসনা বেগম পায় 1% 24 পয়েন্ট, মেহেরুন্নেসা পায় 1.78 পয়েন্ট, আসু বিবি পায় 14.25%, আজমত আলী মোল্লা পায় 1.58%, আয়াত আলী মোল্লা পায় 1.58%, আহমদ হোসেন মোল্লা পায় 0.53%, মোহাম্মদ হোসেন মোল্লা পায় 0.53%, মোশাররফ হোসেন মোল্লা পায় 0.53%, আব্দুল মতলিব পায় 11.87%, মুসলিম পায় 11.87% এবং শমসুর উদ্দিন পায় 28.50% সম্পত্তি। অর্থাৎ মোট 21 জনে উক্ত খতিয়ানে 114% সম্পত্তি পায়। তার মধ্যে আব্দুল মতলেব এর প্রাপ্য সম্পত্তি, আব্দুল মতলেব ও মুসলিম তাহার প্রাপ্য সম্পত্তি 1994 দাগে 30% সম্পত্তি বুক দখলে আছে এবং শামসুর উদ্দিন 28.5 সম্পত্তি পেলেও রাজস্ব কলম পর্যালোচনায় দেখা যায় তারা 2108 বাড়ির দাগে 17% সম্পত্তি ভুক্ত করে আছে। অর্থাৎ রাজস্ব কলম বিবেচনা আনলে তাদের প্রায় 11.5% সম্পত্তির মতো শর্ট আছে। অপরদিকে দেখা যায় উমমা ইটাকলা পরিচালনায় শাহজাহান ও জামাল উদ্দিন কাবিল মাহমুদের ওয়ারিশ হিসেবে পায় 5.70% এবং জামাল উদ্দিন রেকর্ড মূল্যে পায় 5.70%। মোট 11.40%, 11% 40 পয়েন্ট সম্পত্তি শাহজাহান ও জামাল পায়। কিন্তু 1993 দাগের 33% সম্পত্তি, 1995 দাগের 31% সম্পত্তি, 2108-এর 29 ও 87 দাগের 10% সম্পত্তি অর্থাৎ রকম সাইল ও বিটি জমি, তারা মোট 74% সম্পত্তি পূর্ব থেকে জবরদখল করে খাচ্ছে। এক হিসাবে তাদেরকে ভূমিদস্যুই বলা যায়, কেননা 21 জন রেকর্ডি মালিক, তাদের সম্পত্তি সবাইকে দেওয়া হয় নাই এবং তারা কি তাদের কাছ থেকে কোনো সম্পত্তি খরিদ করছে কিনা বা কোনো কোর্টের মামলা রায় আছে কিনা সেও তাই অদ্যবধি পর্যন্ত দেখাতে পারে নাই। তার সাথে 3বার আমরা বৈঠকে বসছি, সে বৈঠকে সে তেমন কোনো কাগজ কিনার দেখাইতে পারে নাই। তো এই যদি হয় অবস্থা, এখন বর্তমানে গোলাপ ফুল মার্কা জাকের পার্টির পক্ষ থেকে একসময় এমপি নির্বাচন করছে বর্তমান আরিফ প্লাজার মালিক আরিফ ও মহিটাকলা পর্যন্ত শাহজাহান, জামাল যেহেতু মৃত, জামালের ছেলে জাকির জামিল ও তার ওয়ারিশরা এই সম্পত্তিগুলো জোরপূর্বক দখলে খাচ্ছে। আমি এখানে হাসমত আলী ওয়ারিশ হিসেবে 5% 70 পয়েন্ট সম্পত্তি পাই এবং আমার ওয়ারিশ থেকে আমি কিছু সম্পত্তি খরিদও করে নিছি, আমার নামে নামজারিও আছে, কিন্তু আমার প্রাপ্য সম্পত্তিতে আমি গেলে বাধা দেয়, দিতে চায় না এবং বিভিন্ন হুমকি প্রদর্শন করে। তো এ হইল একজন ওরা বলতে এখন বর্তমানে এলাকার চোখে ওরা নামিদামি এবং সফল ব্যবসায়ী। কিন্তু এরকম যদি হয়, ভূমিদস্যুতা যদি করে, তারা একসময় এই জমি নিচে নিয়ে বর্গা করছে, কারণ আমাদের পূর্বপুরুষরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। আর সবচেয়ে বড় কথা ছিল যে শাহজাহানের বাবা কাবিল মাহমুদই সব কিছু তার আয়ত্তে ছিল, সে সবাইকে তার মতো পরিচালনা করতো। ওই সময় জায়গা ভাগবন্টক করে দিয়েছে এবং তারা বর্গা চাষ করে খেত, কারণ মুন্সিবাড়ির যারা এই যে এখানে নাসির উদ্দিন, পর হয়েছে আলমগীর আহমেদ, তারাও সম্পত্তিভাবে তাদেরকে সম্পত্তি দেয় না। তাছাড়া এখানে আমরা একটা সম্পত্তি আছে 1950 সালে আমরা খরিদ করছি, যে সম্পত্তিটা হচ্ছে 1992 দাগের রাস্তার সাথে জমিটা 1992 দাগের। এই জমিটা বর্তমানে ঘরবাড়ি করে আছে। তখন শাহজাহান এর আগে বলতেছে যে এখানে 4 জনের মালিক, 1950 সালের দলিলে 4 জনের 17.5% সম্পত্তির মালিক, অর্থাৎ এক একজন সোয়া 4। কে কাবিল মাহমুদ সোয়া 4, হাসমত আলী সোয়া 4, ওমর আলী সোয়া 4, কলিমুদ্দিন সোয়া 4, অর্থাৎ মোট 17.5% সম্পত্তির মালিক।
কিন্তু কাবিল মাহমুদ বলতেছে এই সম্পত্তিটা মুন্সিবাড়ির তারা ওমর আলী এইটা আওয়াজ করে সম্পত্তি দেওয়া গেছে, যে কারণে ফিরোজ কাকা বাড়ি করছে। তো তখন ইয়াকে বললাম, শাহজাহানকে বললাম, যদি মুন্সিবাড়ির তারা এই সম্পত্তিটা আওয়াজ করে ফিরোজ কাকাদের দিয়ে থাকে, উনি বাড়িঘর করছে, ওনাকে এখান থেকে উচ্ছেদ করার কোনো প্রশ্ন আসে না। আর মুন্সিবাড়ির তারা গাবগাছের নিচে শমসুর ক্ষেতের যে সম্পত্তিটা কিনা রেকর্ড করলো 229 খতিয়ানে, সেখানে মুন্সিবাড়ি তারা সম্পত্তি পাবে। তাহলে সেখান থেকে আমাদের 4.25% সম্পত্তি ছেড়ে দেন, আপনার তো জোরপূর্বক খাইতেছে নেই। তাহলে আমার 4.25 ছেড়ে দেন, আমি আরও 570 পাবো, আমার এগুলো ছেড়ে দেন। যদি কোনো সমস্যা হয় তখন মুন্সিবাড়ি তারা হয় ওইখান থেকে সম্পত্তি আমাদের বুঝাই দিবে না, এখান থেকে নেবে, সেটাও রাজি না। তো তার এত কিসের ক্ষুধা, তার এত আছে, 8তলা বিল্ডিং করলো, এটার অর্থের উৎসের কী, বৈধ না অবৈধ, এটা দুদক অনুসন্ধান করলে জানা যাবে, আগে কর্তৃপক্ষ যদি যত পদক্ষেপ নেয় তাহলে জানতে পারবে। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে, সে কয়েক কোটি টাকার মালিক না হলে এমন 8তলা বিল্ডিং করতে পারে না। তাছাড়া পাথরঘাট জমি কিনছে রাস্তার সাথে, যেটা জেলা পরিষদের সদস্য দেলোয়ারের নিকট পরবর্তীতে কিছু ভাড়া দিছে শুনছি, 4% না কত বা 5%। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া, পাথরঘাটের আগে একটা মেন রাস্তার সাথে যত দূরত্ব অবলম্বন না করে একটা 1তলা বিল্ডিংও করছে। আবার তার বাড়িতে 2তলা বিল্ডিং আছে, আবার বিভিন্ন জায়গায় জমি কিনছে, টাকা কোথায় পায়? তো অবৈধভাবে কেন মানুষের সম্পত্তি তার বুক দখল করতে হবে, এটা আমার বোঝার আসে না। তা আমরা যে প্রাপ্য সম্পত্তি আমাদের বুঝাই দিলে হয়, সে সম্পত্তি পায় 1140, তার 74% সম্পত্তি খেতে হবে কেন? আর যদি ধরি যে ফিরোজ কাকার বাড়ির 4.25% মুন্সিবাড়ি তারা আওয়াজ করে জমি বুঝাই দিছে এখানে, অতএব সেই মোতাবেক খেলে আরও 4.25 নিতে পারবে। তাহলে 1140 আর 4, 11 4 1540, 1565 নিতে পারবে। সে তো 74% সম্পত্তি খেতে পারে না। এখানে তো বঞ্চিত কারা হচ্ছে? আলাউদ্দিন ছেলেমেয়েরা পায় 70, তারা নিতে পারতেছে না। নুরুদ্দিন ছেলেমেয়েরা পায় 70, তারা নিতে পারতেছে না। হাসমত আলীর ওয়ার হিসেবে আমরা পাই, আমরা নিতে পারছি না নামজারি করার পরও। এখানে আরও সম্পত্তি পাই মুন্সিবাড়িতে, নাসির আহমেদ, পরে হচ্ছে হাসিবুদ্দিন, আলমগীর আহমেদ, হেলেনা, জোসনা, তারাও সম্পত্তি পায়। এছাড়া আজমত আলী, আয়াত আলী মোল্লা, ওরাও সম্পত্তি পায়। আসু বিবি অর্থাৎ কুদরত আলীর স্ত্রীর নামেও রেকর্ড আছে। সম্পত্তি আমরা জানি ওমর আলীর নামে কিনা, কিন্তু কুদরত আলীর স্ত্রীর নামে কীভাবে রেকর্ড হলে জানি না। কিন্তু যেহেতু রেকর্ড আছে, রেকর্ড সংশোধন ব্যতীত কুদরত আলীর স্ত্রীও এখানে 14% সম্পত্তির মালিকানা। তাইলে এই যে গাবগাছের নিচের যে প্লটটা, এর পরবর্তীতে যেটা প্লটটা বর্তমানে শাহজাহানরা টমেটো ক্ষেত করছে, তারপর রাহুল বাইগো বাড়ির নামার মধ্যে যে ক্ষেতটা, এর সাথে যেটা তারুর বাড়ির নামার মধ্যে যে ঘাস ক্ষেতটা সাজাই করছে, এগুলো তো সম্পত্তি পায় না। কারণ আমি যতদূর জানি যে বাড়ির কাছে সেই গ্যারেজটা করছে, ওইখানে 10% সম্পত্তি সম্ভবত এখান থেকে নিয়ে নিছে। তাহলে আর বা 1% 40 পয়েন্ট, তাহলে এত সম্পত্তি কেন খাবে? পরের হক মাইরা খাইয়া এত বড় লোক হওয়ার দরকারটা কি? অতএব সবার দৃষ্টিতে আসা উচিত, এবং যারা যারা সম্পত্তি পাবে সবাই তাদের সম্পত্তি বুঝে নেওয়ার জন্য অগ্রসর হওয়া উচিত, যাতে করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেই সমস্যার সম্মুখীন হবে, সেই সমস্যাটা বর্তমানে যাতে শেষ করা যায়। এতে করে ভবিষ্যৎ বিভিন্ন জটিলতা নিরসন হবে এবং আত্মীয় স্বজনের মধ্যে দূরত্বও হ্রাস পাবে। আসসালামু আলাইকুম।